হাই স্টুডেন্টস, হাই ভিউয়ার্স, শুরু করছি তাহলে আজকে গ্রামারের তৃতীয় পাঠ। আমরা আগের পাঠে বলেছিলাম সেন্টেন্স কাকে বলে, যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বা সেন্টেন্স বলা হয়। এবং ইংরেজিতে বলা হয়েছিল হোয়েন্স এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ক্লিয়ার মিনিং গিভিং এ কন্টেক্সট উই কল দ্য সেন্টেন্স। এবং সেখানে বলা হয়েছিল যে সেন্টেন্সের দুটো অংশ, সেন্টেন্সকে দুভাগে ভাগ করা যায়। যদিও দুটো অংশ বেরিয়ে গেল আমার মুখ দিয়ে, তার মানে সত্যিকারের সেন্টেন্সের দুটি অংশ, একটা তোমরা জানো যে সাবজেক্ট আর একটা প্রেডিকেট। যাই হোক, এখানে টাইপ অফ সেন্টেন্স দু রকমের বলেছিলাম, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ। আর বলেছিলাম ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স 5 রকমের বলা হয়েছিল: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই যে অ্যাসার্টিভ প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ ASSER TIV, অ্যাসার্টিভ মানে অ্যাকচুয়ালি বর্ণনা, যার মধ্যে কোনো বর্ণনা থাকবে, যার মধ্যে কোনো বিবৃতি থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম বলতে পারি আমরা, স্টেটমেন্টও বলতে পারি, অ্যাসার্টিভ আর স্টেটমেন্ট। তো অ্যাসার্টিভ আর স্টেটমেন্ট জিনিসটা কি? যার মধ্যে বর্ণনা আছে। যেমন আই এম এ টিচার, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। বা ইউ আর স্টুডেন্টস, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। বা আমরা বড় করেও বলতে পারি নেতাজি সুভাষচন্দ্র ইজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া, নেতাজি ভারতের গর্ব ছিল। কিংবা বলতে পারি শিবাজি ওয়াজ এ ব্রেভ সোলজার, শিবাজি একদম বিরাট যোদ্ধা ছিল। কিংবা বলতে পারি ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ভারত একটি কি বলবো ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন দেশ। তাহলে এইগুলো হচ্ছে যেমন সূর্য পূর্ব দিকে উঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেট ইন দ্য ওয়েস্ট। এইগুলো সব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেগুলোর মধ্যে শুধু বর্ণনা হতে পারে। আরও আমরা বলতে পারি, যেমন কি বলা যেতে পারে, দ্য এনসিয়েন্ট গ্রিক ওয়াজ দ্য প্রাইড অফ ইউরোপ, প্রাচীন গ্রিক ইউরোপের গর্ব। তাহলে যে কোনো বর্ণনা, বিদ্যাসাগর ওয়াজ এ কাইন্ড ম্যান, তাহলে যে কোনো জিনিসের বর্ণনা। বা উই হ্যাভ এ স্মল হাউস, আমাদের একটা ছোট্ট বাড়ি আছে। তাহলে এই জিনিসগুলো সবই বর্ণনা রয়েছে, সুতরাং এইগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। আবার নাবাচকও বলতে পারি, যেমন বলতে পারি নাবাচকে কীরকম, যেমন মানুষ জল ছাড়া বাঁচে না, ম্যান ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। যে কোনো ধরনের নাবাচক আমরা আসতে পারি। বা বলতে পারি নোবডি লাভস মি, কেউ আমাকে ভালোবাসে না। যে কোনো ধরনের জিনিস। তারপর যেটা নিত্য সত্য আমরা একটা নাবাচকে আমি প্রায়ই বলে থাকি, নো ম্যান ক্যান লিভ ফর এভার, কোনো মানুষ চিরদিন বাঁচতে পারে না। তাহলে এইগুলো নাবাচক, এগুলো সবই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলবো? যে বাক্যগুলোর মধ্যে একটা স্টেটমেন্ট রয়েছে বা বর্ণনা রয়েছে বা বিবৃতি রয়েছে, সেগুলোকে আমরা অ্যাসার্টিভ। এরকম অজস্র উদাহরণ রয়েছে, এক্সাম্পল রয়েছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যার মধ্যে বর্ণনা, যার মধ্যে বর্ণনা থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। সে এক দুটো কেন, হাজার হাজার হতে পারে। সেটা হ্যাবাচকও হতে পারে, নাবাচকও হতে পারে। তাহলে এটা গেলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আসবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে সম্পূর্ণ আলাদা হবে। তাহলে আমরা চলো শুরু করি। ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে কাকে বলবো? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? ইন্টারোগেটিভ শব্দটা হচ্ছে কোশ্চেন। যেমন আমরা অ্যাসার্টিভে স্টেটমেন্ট দেখলাম, তেমনি ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা হবে সেটাতে আমরা কোশ্চেন দেখব, প্রশ্নবোধক, যার মধ্যে যে কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। যেমন যে কোনো প্রশ্ন,
ডু ইউ নো হিম? তুমি কি তাকে চিনো? হু আর ইউ? তুমি কে? যে কোনো। উইল ইউ নট গো? তুমি কি যাবে না? যে কোনো। হাউ মেনি ফিঙ্গার্স হ্যাভ ইউর হ্যান্ড? তোমার হাতে কতগুলো আঙ্গুল আছে? হোয়াট ইজ ইউর ফাদার? তোমার বাবা কি করেন? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? তুমি কোন শ্রেণীতে পড়ো? ডু ইউ নো ইংলিশ? তুমি কি ইংরেজি জানো? ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? যে কোনো ধরনের প্রশ্ন হলেই হলো, সেইগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। WH দিয়ে যখন তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই করবে, তার মধ্যে একটা জিনিস খুব মনে রাখা উচিত, বিশেষ করে WH এর একটা পার্ট আলাদা। আমরা যদি সময় পাই নিশ্চয়ই WH এর জন্য একটা আলাদা পার্ট করব, কারণ WH তোমরা জানো অনেকগুলো রয়েছে। WHAT আগে আমাদেরকে জানতে হবে WHAT হোয়াট মানে কি। WHICH হুইচ মানে কোনটি। WHY হোয়াই মানে কেন। WHEN হোয়েন মানে কখন। WHERE হোয়ের মানে কোথায়। হোয়ার ডু ইউ লিভ? কোথায় তুমি থাকো। বা আমরা অনেক সময় হোয়েন ডু ইউ গেট আপ? কখন তুমি ঘুম থেকে ওঠো। তাহলে WH দিয়ে আরও রয়েছে, হুজ রয়েছে, হুইচ রয়েছে, তারপরে একটা হাউ আছে। সেটাতে হয়তো হাউ যেটা আমরা বলি সেটা এইচটা আগে লিখি। হ্যাঁ, এই মুহূর্তে আমার একটা কথা খুব মনে পড়ে গেল। দেখবে অনেকেই বলে শর্ট ফর্ম হিসাবে যেটা বলছি যে MBBS এ যদি তুমি প্রথমে এমটা খুঁজতে যাও পাবে না, ওইটা আলাদাভাবে আছে। সেটা কি? MBBS এর ফুল ফর্ম কি? ব্যাচেলার অফ সার্জারি, ব্যাচেলার অফ মেডিসিন। তাহলে ওইটা বি দিয়ে রয়েছে। সেরকম আমাদেরও একটা WH কোশ্চেন, এটা কিন্তু HOW হাউ মানে কতক্ষণ, হাউ লং, হাউ মাচ, হাউ মেনি। একটু আগে বললাম না হাউ মেনি সিস্টার হ্যাভ ইউ? তোমার কটা ভাই বোন আছে। বা আমি একটু আগে বললাম হাউ মেনি ফিঙ্গার্স হ্যাভ ইউর হ্যান্ড? তোমার হাতে কতগুলো আঙুল রয়েছে। তাহলে এগুলো WH, সেটা পরে পাটে আমরা যাব। এখন তো জাস্ট আমাদের কি বলবো, মানে সমুদ্রের ধারে যাচ্ছি, সমুদ্রের ধারে এখনো যাচ্ছি, সমুদ্র ধার যাব, তারপরে সেইখানে থাকবো, তারপরে কত কি আছে, তারপরে একটা যাত্রা পথ হবে, তারপরে একটা স্টিমার পাবো, তারপরে সমুদ্রে পাড়ি দিয়ে সে অনেক দূরের কথা। তুমি নৌকাটাকে যেমন করেই সাজাও, যত টাকাই খরচা করো না কেন, ও সমুদ্রে কোনোদিন চলবে না। যদি বলেন স্যার আপনি হঠাৎ এই কথাটা কেন বলছেন, এই কথাটা প্রত্যেকটা প্যারেন্টসকে বলছি, বিশেষ করে আপনাদের ছেলে মেয়ে যারা যেখানেই পড়ুক না কেন, যে যেমনই পড়াক, আমি কারোর জন্য ব্যক্তিগতভাবে বলছি না। ধরুন আমি নিজের কথা বলছি, যদি আমার ছেলে এক জায়গায় পড়ে, আমাকে তো কিছু দেখা দরকার। ধরুন একজন টিচার, তিনি ইংরেজি পড়াচ্ছেন, আমরা কোনোদিন দেখি না আমার ছেলে কতটা শিখছে। আমাকে দেখা উচিত তো, টিচার কি করলো না করলো সেটা নাই। তো যদি এইচএসের পর্যন্ত তারই কোয়ালিফিকেশান হয়, বা হায়ার সেকেন্ডারি পর্যন্ত তারই কোয়ালিফিকেশান হয়, বা গ্র্যাজুয়েশন পর্যন্ত, অথচ ইংরেজি সাবজেক্টেই নেই, এমন টিচার আছে। অথচ দেখা যায়, আমি প্রায় ক্ষেত্রে দেখেছি যে তারা ইংরেজি পড়ায়। কিভাবে পড়ায় আই ডোন্ট নো। হাউ ইজ পসিবল? কারণ একটা ক্লাস 2-3 ইংলিশ বইগুলো যা অবস্থা, সেইগুলো পড়াতে গেলে তো বিরাট ব্যাপার আছে। এবার আমরা সেন্টেন্সের তৃতীয় পার্ট, অর্থাৎ ইম্পারেটিভ, IMPERATIV, ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে
আমাদেরকে ভালো করে বুঝতে হবে, যার মধ্যে আদেশ থাকবে, উপদেশ থাকবে, অনুরোধ থাকবে। আদেশ মানে হচ্ছে অর্ডার, উপদেশ অ্যাডভাইস, অনুরোধ রিকোয়েস্ট। যেমন ধরো প্রথমে আমরা অ্যাডভাইসে আসি, যেমন আমরা সব সময় সত্যি কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব সময় সত্যি কথা বলবে। ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তোমাকে সবসময় সত্যি কথা বলা উচিত। বা ওবে ইওর এল্ডার, গুরুজনকে মানবে। নাবাচকও হয়, ডু নট রান ইন দ্য সান, ডু নট প্লে উইথ ফায়ার, আগুন নিয়ে খেলো না। তাহলে এটা একটা উপদেশ। খুব ভালো করে বাক্যটা লেখো, খুব ভালো করে শিখো। ডু নট প্লে উইথ ফায়ার, আগুন নিয়ে খেলো না। তাহলে এইগুলো হচ্ছে সব অ্যাডভাইস। তো যেগুলোর মধ্যে এইগুলো থাকবে, এইগুলো সব ইম্পারেটিভের মধ্যে পড়ছে, কারণ এইগুলোর মধ্যে সব অ্যাডভাইস রয়েছে। আর যখন আমরা অর্ডার করি, অর্ডার তো বিভিন্নভাবে হয়। যেমন মাদার সেড মাদার সেড হার ডটার গো টু স্কুল অ্যাট ওয়ান্স, এখনই স্কুলে যাও, বাচ্চাকে আদেশ করছে। বা মাস্টার সেড টু হিজ সার্ভেন্ট পালিশ মাই শুজ, আমার জুতোগুলো পরিষ্কার করো, আমার জুতোগুলোকে পালিশ করে দাও, মাস্টার সার্ভেন্টকে বলছে। সেটা আদেশ হয়। কিন্তু আমরা বলছি ছোট ছোট বাক্যের মধ্যে হতে পারে। যেমন আমরা ছোট ছোট বলতে পারি, যেমন বলতে পারি ওপেন দ্য উইন্ডো, জানলাটি খোলো। এটা একটা অবশ্যই আদেশের মধ্যে পড়ছে। গো টু স্কুল অ্যাট ওয়ান্স, এখনই স্কুলে যাও, এটা অবশ্যই একটা কি বলবো অর্ডারের মধ্যে। ড্রাইভ দ্য কার স্লোলি, এটা কিন্তু একটা আদেশ। ড্রাইভ দ্য কার স্লোলি মানে গাড়িটা আস্তে চালানোর জন্য আদেশ করা হচ্ছে। বা ক্যারি আউট মাই অর্ডার, আমার আদেশ পালন করো। বা আস্ক হিম টু কাম হিয়ার, তাকে এখানে আসতে বলো। এগুলো সব অর্ডারের মধ্যে পড়ছে। তাহলে এই জাতীয় বাক্য যেগুলোর মধ্যে অর্ডারও রয়েছে, উপদেশও অর্থাৎ অ্যাডভাইস রয়েছে, সেগুলো দুই ধরনের জিনিস হলো। আরেকটা আমরা জানি যে রিকোয়েস্ট থাকে। অনেক ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করি, প্লিজ শব্দটা বলুন, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট হিয়ার, এখানে বসুন দয়া করে। প্লিজ ওয়েট এ মিনিট, দয়া করে 1 মিনিট অপেক্ষা করুন। বা অনেক সময় আমরা কি বলি, আবার অনেক সময় বলি প্লিজ ইয়োর পেন প্লিজ, এটাও ওঠে। বা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে 1 গ্লাস জল দাও। প্লিজ হেল্প দ্য পোর, গরিবদেরকে সাহায্য করো। এগুলো সব ইম্পারেটিভ। তাহলে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ অলরেডি 3টে বাক্য বুঝতে পেরে গেছি। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে একটা পার্টেই আমরা তোমাদেরকে 5টা অংশ বুঝিয়ে দেব। সুতরাং চতুর্থটা আমাকে সময় না থাকলেও যখন কথা রেখেছি, খুব অল্প হলেও আমাকে আমার বোঝানো উচিত। তাহলে চতুর্থটা হচ্ছে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্সটা আমরা ব্যবহার করি এমন নয়, খুব কমভাবে ব্যবহার করি। অপটেটিভ এর মধ্যে যার মধ্যে ইচ্ছা, প্রার্থনা জাতীয় জিনিস যেগুলো থাকে, সেগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। অপটেটিভ সেন্টেন্স কোনগুলো বলা যেতে পারে? অপটেটিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি কোনগুলো? আমরা যে বাক্যগুলো খুব কম করি, যেমন বলি মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। বা অনেক সময় বলি না, ব্লেস বি ইয়োর টাং, তোমার মুখে চন্দন পড়ুক। বা মে হি লিভ লং, দীর্ঘজীবী হোক। যেগুলোর মধ্যে কি বলবো, মানে ইচ্ছা, গুড মর্নিং স্যার, সেটাও কিন্তু উইশের মধ্যে চলে আসে। বা মে বি হ্যাপি ফর এভার মাই সন,
বাছা তুমি অনেক দিন বাঁচো, এই ধরনের জিনিসগুলো আমরা বলতে পারি। তো আমরা সাধারণত এই বাক্যটা প্রায়ই শুনতে পাই কি বলো তো, গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করো, বা উইশ ইউ অল দ্য বেস্ট, যাত্রা শুভর জন্য আমরা বলি। তো এই জাতীয় কথাগুলো আমরা খুব কমই ব্যবহার করি, তাই ডিটেলসে যাচ্ছি না। এখন সংক্ষেপে, যেহেতু আমি কথা দিয়েছিলাম 5টায় শেষ করতে হবে, তাই এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে অপটেটিভ, OPTATIV, অপটেটিভ সেন্টেন্স, যার মধ্যে থাকছে ইচ্ছা এবং প্রার্থনা। তাহলে সব শেষে আসছি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা খুব মজাদার সেন্টেন্স। তাহলে এইগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলছি, যার মধ্যে আবেগ থাকবে, অটোমেটিক হবে। একটা যদি বড় সাপ দেখতে পাও, কি বলে, হাউ লং দ্য স্ন্যাক ইজ, কত লম্বা, কত লম্বা। হ্যাঁ, ওরা একটা দারুণ, ওয়াও, এই যে শব্দগুলো হচ্ছে হাউ, ওয়াও, এলাস, এইগুলো সব এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেহেতু আমার সময় খুব কম, আমি বলেছিলাম যে 5টা দেখাবো, অলরেডি ঘড়িতে এখন তিনটের সময়, 3টে বাজতে প্রায় 10 মিনিট বাকি রয়েছে। হ্যাঁ, আমি ভিডিওটা যেহেতু কথা দিয়েছিলাম করব, হ্যাঁ, তাই আমি খুব সংক্ষেপে সারছি। পরবর্তীকালে যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের আরও ডিটেলস বা সেন্টেন্সের কোনো পার্ট পড়াবো, তোমাদের জন্য অবশ্যই আরও সুন্দর করে বলার চেষ্টা করব। তোমাদের যদি সত্যিকারে উপকার হচ্ছে তো নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে পাঠাও। আর আরেকটা কথা হচ্ছে, দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে অবশ্যই প্রত্যেকটা প্যারেন্টসকে বলছি, যেখান থেকেই যারা দেখছেন, বর্ধমান হোক, বীরভূম হোক, বাঁকুড়া হোক, কলকাতা হোক, দিল্লি হোক, পাঞ্জাব হোক, হরিয়ানা হোক, যেখান থেকে যারাই দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের অবশ্যই কাজে লাগবে, কারণ আমরা বহু জিনিস ছেড়ে চলে এসেছি। আমার এই মুহূর্তে কয়েকটা লাইন পড়ছে শেষ করার আগে, বহু দেশ ঘুরে বহু ব্যয় করে, দেখিতে গেছি পর্বতমালা, দেখিতে গেছি সিন্ধু, দেখা হয় নাই দু চক্ষু মিলিয়া, ঘর হইতে 2 পা ফেলিয়া, একটি ধানের কণার ওপর একটি শিশির বিন্দু। অর্থাৎ আমরা বহুদূর চলে গেছি, হিমালয়, পর্বতমালা, সিন্ধু, কিন্তু আমার ঘরের পাশে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা 2 চোখ কখনো দেখিনি। তাই আমি বলছি যে গ্রামারে আমরা বহু জিনিস ফেলিয়ার করে চলে গেছি, বহু জিনিস ছেড়ে চলে গেছি, কে মাধ্যমিক, কে HS, কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, লেটার থেকে শুরু করে, আমি প্রথম থেকে, জানো তোমরা যে 1 আগস্ট থেকে আমি শুরু করেছি গ্রামারের প্রথম পার্ট, এটা 3য় পার্ট। তো আর যারা 2টো পার্ট দেখোনি তারা অবশ্যই দেখে নিও, সেখানে আমরা লেটার, সেন্টেন্স, ওয়ার্ডের ডিটেলস দিয়েছি। যদি কোনো রকমের কিছু প্রশ্ন থাকে, হ্যাঁ, তো অবশ্যই কমেন্টের বক্সের মধ্যে লিখে পাঠাও। হ্যাঁ, চেষ্টা করব উত্তর দেবার। আর আমি এই কথাটা আরেকবার এই জন্যই বললাম, কারণ তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরে অ্যাটলিস্ট একবার তো দেখো, যদি উপকার পাচ্ছ কি না। আমি তো বলছি আমি সব কিছু জানি এমন নয়, কিন্তু আমি চেষ্টা করছি, আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল। আমার যতটুকু দরকার আমি তোমাদের জন্য, এটা টোটালি ফ্রি কস্ট অফ ফ্রি, কোনো টাকা পয়সা লাগছে না, কিচ্ছু না। হ্যাঁ, একটা কোর্স করতে গেলে, ইংরেজি টিচার নিতে গেলে প্রচুর টাকা আমরা খরচা করি। সে টিচার কেমন পড়াচ্ছে না পড়াচ্ছে, সে অরিজিনাল ইংলিশের টিচার বটে, তো তার ওই সাবজেক্টটা আছে কি না আমরা অনেক প্যারেন্টসরা দেখি না। সে টিচার কতটা পড়েছে, কি পড়েছে, ও দেখছে ওর কাছে 50টা ছেলে পড়ে, তা যা আমার 2টোও পাঠিয়ে দিই। তিনি ইংলিশের টিচার বটে, একবারও চেক করে দেখেছেন? একটা নৌকাকে যতই মজবুত করুন না কেন, সে সমুদ্রে চলতে পারবে না। যাই হোক, ওই বিষয়ে আমি যাচ্ছি না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, বারবার করছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং সবাই যাতে শিখতে পারে তার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। এবং প্রত্যেকটা পার্ট, শুধু গ্রামারিটিক্যাল তো রয়েছে একটা পার্ট, আর একটা তোমরা জানো যে টেক্সট, সেটা আমি ক্লাস 1 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন অবধি প্রতিটা গল্প পুঙ্খানুপুঙ্খানু বোঝাবার চেষ্টা করব। তাহলে আজকে শেষ করছি।
ধন্যবাদ।